আচ্ছা, তোমরা ছবিগুলো দেখতে থাকো, ঠিক আছে? এখানে যেটা দেখাচ্ছে দেখো, অনার্স ইন হিস্ট্রি, আর এদিকে ডান দিকে আছে ফিউচার, মানে হিস্ট্রিতে অনার্স নিয়ে পড়ার ভবিষ্যৎ কিরকম হতে পারে আর কি। এখন কিরকম হতে পারে, চেয়ারে তো বইয়ের আকারে হিস্ট্রি বসে আছে আর মনে মনে কিছু ভাবছে। এখন কি ভাবছে সেটা কিছুটা ছবিটায় আন্দাজ করা যাচ্ছে। এখন যারা একটু পড়াশোনা করে আর কি, এখানে দেখো মোটামুটি পড়েছে, এর চোখ মুখের হাবভাব দেখে বোঝা যাচ্ছে। এখন এর ঠাঁই হতে পারে কোথায়? এখানে ছবিটা দেখো, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আছে, তারপরে এটা কোথায়, যাদবপুর ইউনিভার্সিটি, তারপরে এও পড়াশোনা করেছে বা করছে, দেখা যাচ্ছে এটা গেটটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি, আর এটা হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির ছবি। তাহলে মোটামুটি এটা আমরা বুঝতে পারছি যে যারা হিস্ট্রিতে অনার্স করছে, একটা অংশ হায়ার স্টাডিজ এর জন্য এমএ পড়তে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, আর একটা অংশ তারা এমএ এর দিকে যাচ্ছে না, তারা বিভিন্ন ধরনের ট্রেনিং কোর্সে যাচ্ছে। সেটা টিচার্স ট্রেনিং হতে পারে বা কোনো চাকরির কোনো কিছু ট্রেনিং হতে পারে, আবার কেউ বাড়িতে নিজে প্রিপারেশন নিচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষার, এরকম আমরা দেখছি। মানে এটা স্টুডেন্টদের একটা অংশ এরকম দিকগুলোতে যাচ্ছে। এরপরে যেটা ব্যাপার, অন্য একটু আলাদা দিক, একটা অংশ এমএ পড়তে যাচ্ছে না বা এমএ পড়বে কিনা ভাবছে। কেউ আবার ভাবছে যে করেসপন্ডেন্স এমএ করলে ভালো না রেগুলার কোর্সে এমএ করা ভালো। আবার আর একটা পোর্শন ভাবছে যে বর্ধমানের আন্ডারে করেসপন্ডেন্সে এমএ করা ভালো না রবীন্দ্র ভারতীর আন্ডারে করেসপন্ডেন্সটা ভালো, না আবার নেতাজি ওপেন থেকে এমএ করাটা ভালো হবে। এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে একটা অংশ থাকছে। তাহলে একটা অংশ এমএ পড়তে যাচ্ছে, একটা বিভিন্ন চাকরির প্রিপারেশন নিচ্ছে, কেউ ট্রেনিং এর প্রিপারেশন নিচ্ছে, আর একটা অংশ রেগুলার এমএ করবে না করেসপন্ডেন্সে করবে, অথবা করেসপন্ডেন্সে যদি এমএ করে তাহলে কোথা থেকে করা ভালো, ফিউচার কি কোথায়, এরকম চিন্তা ভাবনা করছে। আর একটা অংশ আছে যারা কিন্তু পড়াশোনার থেকে ডিটাচ হয়ে যাচ্ছে। এখন মেয়েদের ক্ষেত্রে সাধারণত কি হয়, পড়াশোনার থেকে ডিটাচ হয়ে বাড়িতে যদি বসে যায় কি হয়, সেটা মোটামুটি বোঝাই যাচ্ছে। এখন বিয়ে হয়ে গেলে ব্যাপারটা যেটা ঘটছে আর কি, আস্তে আস্তে সংসারই হয়ে যাচ্ছে এবং সংসার এগিয়ে যাচ্ছে। এটা মেয়েদের একটা অংশের ক্ষেত্রে ঘটছে। আর ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, ছেলেদের একটা অংশ ওরা ব্যবসা করার কথা ভাবে। এখন ব্যবসা করতে গেলে দুরকম ব্যাপার আমরা দেখি আর কি, একটা অংশ ব্যবসায় দাঁড়িয়ে যায় আর একটা অংশ ব্যবসায় ডুবে যায়। পরের যে কার্টুনটা আছে দেখো, এখানে কি বলছে, ছেলে তো বেশ টাকা ওড়াচ্ছে, বাবা কি বলছে, দেখো সে টাকা বিলি করে বেড়াচ্ছে ঠিক যেমনটি সে বলেছিল। মানে বাবা বেশ খুশি, কিন্তু মায়ের সন্দেহবাদী। মা কি বলছে, মানি ব্যাগটা তো তোমার। মানে বাবার টাকা উড়িয়ে দিচ্ছে সব ব্যবসার নামে, কিন্তু ব্যবসা দাঁড় করাতে পারছে না। আর একটা অংশ আবার ব্যবসা করে দাঁড়িয়েও যাচ্ছে, মানে মোটামুটি দাঁড়িয়ে যাচ্ছে, সে আবার ফ্যামিলি লাইফ লিড করছে আস্তে আস্তে। এরকম একটা ব্যাপার আমরা দেখছি, বেশিরভাগ ক্ষেত্রে এরকমও হচ্ছে। কিন্তু একটা অংশ আবার থেকে যাচ্ছে, মেয়েদের মধ্যে হয়তো বিয়ে হলো না বা করলো না, আর ছেলেদের মধ্যে ব্যবসার লাইনও ধরতে পারলো না। তখন কি হচ্ছে, ফ্রাস্ট্রেশন ঘিরে ধরছে। এখন মেয়েদের ক্ষেত্রে হতাশ হলে অনেকের আবার এরকম মনে হয়, আক্ষেপ অভিযোগ তৈরি হয় যে ওর মা বাবা বিয়ে দিয়ে দিল, আমার মা বাবা কিছু করলো না আমার জন্যে, এরকম মনে হয়। ছেলেদের ক্ষেত্রে কি মনে হয়, ওর বাবা ব্যবসা করে দিয়েছে, ফ্যামিলি বিজনেস ছিল,
আমার বাবা কিছু করলো না তাই আমার এই হাল। দেখছে যে অন্য কারুর ফ্যামিলি বিজনেস আছে, সে কিছু পড়ে শুনে করতে পারেনি, সুন্দর বাবার দোকানে বসে চালিয়ে দিচ্ছে, আর এদিকে নিজের কিছু হলো না। তখন মানে বাবা সম্পর্কে একটা অভিযোগ, আক্ষেপ এরকম কয়েকজনের মধ্যে দেখা যায়। এখন ব্যাপারটা হচ্ছে এইসব আমি কেন বলছি, মানে আমাদের পড়াশোনার সিলেবাসের মধ্যে এইরকম একটা জায়গা আমি দেখছি আর কি। এখন টপিক যেটা সেটাই দেখো, কজেস ফর দ্য ইল ফেট অফ হুমায়ুন। হুমায়ুনের দুর্ভাগ্যের বা ভাগ্য বিড়ম্বনার কারণ, এই ব্যাপারটার সঙ্গে কিন্তু কিছুটা মিল আমি পাচ্ছি। এটা আমাদের 4th সেমিস্টারের বাঁকুড়া ইউনিভার্সিটির একটা টপিক, কোর 9 এর মধ্যে পড়ছে। এখন এতে যেটা দেখা যাচ্ছে সিমিলারিটি কি রকম সেটা খেয়াল কর। মানে হুমায়ুনের এই যে ব্যাপারটা, এটার সঙ্গে আমাদের জীবনের বেশ কিছু কিছু জায়গার মিল কিন্তু আছে। আর একটা ব্যাপার হচ্ছে, আগের দিন যে ক্লাস হয়েছে তাতে হুমায়ুনের কাজকর্ম অনেকটাই ডিটেল দেখেছি। আজকে ওদিকে যাব না, আজকে শুধুমাত্র আমরা ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষার কোশ্চেন গুলো দেখবো, যে আগে কি এসেছে। আলোচনা শুধু তার মধ্যেই লিমিটেড থাকবে। এখানে দেখো দুটো প্যাটার্ন, একটা হচ্ছে হাউ ফার ওয়াজ হুমায়ুন রেসপন্সিবল ফর হিজ ওন মিসফরচুন, নিজের দুর্ভাগ্যের জন্য হুমায়ুন নিজে কতটা দায়ী ছিলেন। আর একটা হচ্ছে ডু ইউ থিঙ্ক দ্যাট হুমায়ুন হিমসেলফ ওয়াজ রেসপন্সিবল ফর হিজ ওন ফেলিওর, তুমি কি মনে করো যে হুমায়ুন নিজে নিজের ব্যর্থতার জন্য দায়ী ছিলেন? এই দুটো ধরনের কোশ্চেন আমরা ফাইনালের কোশ্চেন ঘাটলে দেখতে পাচ্ছি। এখন যেটা ব্যাপার সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের, যে রেফারেন্স বই এই টপিকে, তার সঙ্গে কি ওই আপ টু ডেট স্টাডি ম্যাটেরিয়াল, তার সঙ্গে যদি কেউ নোটস আকারে কিছু চাও ইংলিশ বা বাংলা ভার্সানে, সেটার জন্য আমাদের কলেজের যে পোর্টাল আছে সেখানে ঠিক জায়গায় লগ ইন করে নিতে হবে। আমরা এখানে শুধু ব্যাপারটা বুঝে নিচ্ছি। এই স্লাইডটা দেখো, এখানে কি বলা হচ্ছে, বাবর হুমায়ুনের জন্ম হয়েছে ব্যাপারটাকে কাবুলের চারবাগ উদ্যানে সেলিব্রেট করছেন। এটা একটা মিনিয়েচার পেন্টিং, খুব ছোট করে দেখা যাবে আর কি, যে মাঝখানে বাবর বসে আছেন এবং চারপাশে যেন কিছুটা নাচ গান এরকম হচ্ছে, এরকম ব্যাপার স্যাপার আছে। মানে ছেলে জন্মেছে বলে বাবরের বেশ ফুর্তি হয়েছে এবং তিনি ব্যাপারটাকে সেলিব্রেট করছেন। কিন্তু সমস্যা পাকছে কোন দিকে, এটা দেখো ছবিটা, কানা ছেলে পদ্মলোচন, সুনামিতে দুর্নাম, খোকা কবে বুড়ো হলো, লক্ষ্মীর নেই যে ইনকাম। কানা ছেলে পদ্মলোচন, মানে কানা ছেলের নাম রাখা হচ্ছে পদ্মলোচন। আমরা দেখছি নামের সঙ্গে মিল নেই, বাস্তবের নাম হচ্ছে সুনামি যেটা ছবিতে দেখছো, কিন্তু তার কবলে পড়লে তো ভোগান্তির শেষ নেই। তাই নামটা সুনামি, কিন্তু ব্যাপারটার মধ্যে দুর্নামের ব্যাপার আছে। আবার অনেকের নাম খোকা, সে যখন বুড়ো হচ্ছে নামের সঙ্গে মিল থাকছে না। আর লক্ষ্মীর নেই যে ইনকাম, অনেকে লক্ষ্মী নাম কিন্তু দেখা যাচ্ছে তার ইনকাম নেই। তবে ব্যাপারটা কিন্তু এখনকার ওই লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, এটাও আমাদের মাথায় রাখতে হচ্ছে। এখন কি বলছে দেখো, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হুমায়ুন ইজ ফরচুনেট। হুমায়ুন শব্দের মানেটা হচ্ছে ভাগ্যবান, কিন্তু মুঘল হিস্ট্রিতে বলা হচ্ছে হুমায়ুনকে প্রবলেমেটিক চাইল্ড অফ দ্য মুঘলস, মুঘলদের সমস্যা সন্তান। মানে নাম হচ্ছে ভাগ্যবান, কিন্তু এর মতো ভাগ্য বিড়ম্বনার কবলে পড়েছে এরকম কিন্তু দেখা যাচ্ছে না সেরকম। মানে নামের সঙ্গে বাস্তবের কিন্তু মিল নেই, মানে হুমায়ুন কিন্তু সার্থক নামা নন, এটা খেয়াল করার ব্যাপার। কেন? পরের যে লেখাটা আছে সেটা দেখো, 1530 থেকে 1540, আর একটা হচ্ছে 1550 থেকে 1555 থেকে 56। হুমায়ুনের রুলিং পিরিয়ড মাঝে গ্যাপ আছে 1530 থেকে 40 আর 1555 থেকে 56। মাঝখানে যে গ্যাপটা মানে 1540 থেকে 55, এই সময়টাকে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তিনি কি বলছেন, হুমায়ুনের দুর্ভাগ্যের সময়কাল। তাহলে হুমায়ুনের জীবনের দুর্ভাগ্যের সময়কাল 1540 থেকে 1555 খ্রিস্টাব্দ। মানে দুটো ফেজে আমরা রাজত্বকালটা পাচ্ছি। মাঝখানে কিন্তু তিনি ঘোরতর দুর্দশার কবলে পড়ে যাচ্ছেন, তার নামের সঙ্গে কিন্তু
জীবনের মিল সেরকম পাওয়া যাচ্ছে না, এটা আমাদের খেয়াল রাখতে হচ্ছে। এখানে দেখো দুটো বক্তব্য আছে। It has been said that Humayun himself was not solely responsible for his misfortune. এটা বলা হয়েছে যে হুমায়ুন নিজে তার দুর্ভাগ্যের জন্য পুরোপুরি দায়ী ছিলেন না। কিছু সমস্যা যেটা হুমায়ুন নিজে ক্রিয়েট করেননি, সেটা তাকে দুর্ভাগ্যের শিকারে পরিণত করেছিল। ব্যাখ্যা কি বলা হচ্ছে? বাবার কাছ থেকে হুমায়ুন উত্তরাধিকার সূত্রে যেসব সমস্যা পেয়েছিলেন, সেগুলোর বোঝা বইতে বইতে হুমায়ুনকে গোটা জীবনই হোঁচট খেতে খেতে চলতে হয়েছিল এবং হোঁচট খেয়েই তিনি মারা গিয়েছিলেন। বাবার কাছ থেকে ঝুড়ি ভর্তি সমস্যা পেয়েছিলেন হুমায়ুন, এবং মাথায় সেই ঝুড়ি ভর্তি সমস্যা নিয়ে চলতে চলতে বোঝা থাকায় গোটা জীবনটাই তিনি হোঁচট খেয়েছেন এবং হোঁচট খেয়েই মারা গেছেন। তিনি মারা গেছেন কিভাবে, ব্র্যাকেটে লিখেছি দেখো। তিনি 1556 খ্রিস্টাব্দে দিল্লিতে লাইব্রেরির সিঁড়ি থেকে হোঁচট খেয়ে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন। তাহলে তার মৃত্যুর সঙ্গে ব্যাপারটাকে ঐতিহাসিকরা এভাবে মিলিয়েছেন যে উত্তরাধিকার সূত্রে তিনি সমস্যা ভর্তি ঝুড়ি পেয়েছিলেন এবং সেই বোঝা বইতে বইতেই হোঁচট খেতে খেতে গোটা জীবন চলেছেন এবং শেষ পর্যন্ত হোঁচট খেয়েই মরেছেন। কেন এটা বলা হচ্ছে? বাবরের কাজকর্মের কিছু কন্টিনিউয়েশন হুমায়ুনের আমলে দেখা গেছে, হুমায়ুনকে যেগুলো বইতে হয়েছে, মানে বাবরের বা বাবার কৃতকর্মের ফল হুমায়ুন কিছু কিছু ভোগ করেছেন। কিভাবে? প্রথম যেটা বলা হচ্ছে, বাবর distributed the conquered areas as জাগিরস among the amirs and relatives. বাবর আমির আর আত্মীয়দের মধ্যে জয় করা অঞ্চলকে জাগির হিসাবে বিলি করে দিয়েছিলেন। এতে কি হচ্ছে, পরবর্তীকালে এরা হুমায়ুনকে আর মানতে চায়। তারপরে কি বলা হচ্ছে, এফিসিয়েন্ট সেন্ট্রাল রুল বাবর গড়ে তুলতে পারেননি, সামন্ততন্ত্রের মতো কুফল বজায় ছিল। মানে জয় করা অঞ্চলকে আমির আর জাগিরদারদের মধ্যে বিলি করে দিচ্ছে, পরবর্তীকালে এরা হুমায়ুনকে মানছে না। কেন্দ্রীয় নিয়ন্ত্রণকে শক্তিশালী বাবর করে যেতে পারেননি। তারপরে কি বলা হচ্ছে, বাবর জয় করা এলাকাতে একই ধরনের আইনি এবং বিচার বিভাগীয় কোনো সিস্টেম খাড়া করে যেতে পারেননি। তারপরে কি ত্রুটি ছিল বাবরের? জমি জরিপের কোনো ব্যবস্থা তিনি করে যেতে পারেননি, রাজকোষ ফাঁকা হয়ে গিয়েছিল। মানে বাবর জয় করা ধন সম্পদ আমির আত্মীয় সেনাপতিদের মধ্যে বিলি করে দিয়েছিলেন, কিন্তু রাজকোষে টাকা আসার কোনো উপযুক্ত ব্যবস্থা, রেভিনিউ সিস্টেম তিনি গড়ে তুলতে পারেননি। রাষ্ট্রের আয় হবে এই জায়গাটা তিনি গড়ে দিয়ে যেতে পারেননি। এগুলো হচ্ছে বাবরের আমল থেকে চলে আসা ত্রুটি, যেগুলো হুমায়ুনকে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে, কথা বলা হচ্ছে। তারপরে কি, এটা দেখো, এটা বেশ আমাদের জীবনের সঙ্গে যেন কিছুটা মিল আছে। মারা যাওয়ার আগে বাবর তিনি হুমায়ুনকে কি বলে গিয়েছিলেন, যে সাম্রাজ্যকে 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দিতে, যেটা রাষ্ট্রের ঐক্যের পক্ষে খুব ক্ষতিকর হয়েছিল। মানে মৃত্যুশয্যায় বাবর শেষ ইচ্ছার মতো বলে যাচ্ছেন হুমায়ুনকে যে হুমায়ুন যেন 3 ভাইকে সাম্রাজ্যের ভাগ দেন। ভাইরা কিরকম? ভাইরা হচ্ছে ঘোরতর উচ্চাকাঙ্ক্ষী, তার সঙ্গে কি হুমায়ুনের প্রতি বিশ্বস্ত নয়। এই ভাইরা গোটা জীবনই হুমায়ুনকে টেনশন দিয়ে গেছে। তাহলে বাবর বলে যাচ্ছেন হুমায়ুনকে সে যেন ভাইদের সাম্রাজ্যের ভাগ দেয়, এটা হুমায়ুনের পক্ষে কিন্তু বেশ ক্ষতিকর হয়ে যাচ্ছে। এখন ডক্টর শর্মা যা বলছেন, যেখানে সাম্রাজ্যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শক্তিশালী করা জরুরি ছিল, সেই সময় হুমায়ুন বাবার কথা শুনে কামরানকে দিচ্ছেন কাবুল আর কান্দাহার, আসকারিকে সম্বল আর হিন্দালকে মেওয়াট। এজন্য কি হচ্ছে, বাবার কথা হুমায়ুন শুনছেন বাধ্য ছেলের মতো, তাকে দোষ দেওয়া যাবে না। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, এর জন্য কি হচ্ছে, সাম্রাজ্যের ঐক্যটা নষ্ট হচ্ছে। আর কি হচ্ছে, উত্তর পশ্চিম সীমান্তের নিরাপত্তা নষ্ট হচ্ছে। যখন কামরান এর উপরে দখল করে নিয়েছিলেন হিসার ফিরোজা এবং পাঞ্জাব, তখন মুঘলদের সেনা রিক্রুটমেন্টের মূল জায়গাটা চলে যায় হুমায়ুনের হাত থেকে।
যে কারণে বলা হচ্ছে চৌসার কনৌজের যুদ্ধে হুমায়ুন শের খাঁর কাছে হেরেছিলেন। সে সময় তিনি সেনাদলকে ঠিকমতো গোছাতে পারেননি। তার কারণ হচ্ছে সেনা সংগ্রহের আসল জায়গাগুলো ভাইদের হাতে চলে যায়। তাহলে বাবার পরামর্শ মেনে হুমায়ুন কাজ করছেন, কিন্তু ভাইরা অনুগত এবং বিশ্বস্ত না হয় তাকে ক্রমাগত টেনশন দিয়ে গেছে, আর সেনা সংগ্রহের জায়গাগুলো ভালো ভালো এরিয়া কিছু দখল করে নিয়েছে। এটা হুমায়ুনের পক্ষে ক্ষতিকর হয়েছিল। পরিণতি কি? এইসব যে সমস্যা বাবরের কাছ থেকে হুমায়ুন পেয়েছিলেন, পরিণতি হচ্ছে কি? হুমায়ুনের দুর্ভাগ্য। এখানে যেটা বলা হচ্ছে যে চৌসার কনৌজের যুদ্ধের বিপর্যয়ের পর মান সম্মান শুধু তাই নয়, জীবন বাঁচানোর জন্যও হুমায়ুনকে চলে যেতে হয়েছিল ভারত ছেড়ে পারস্যের দিকে, আশ্রয় নিতে হয়েছিল। ভারত ছেড়ে পালাচ্ছেন তিনি শ্বশুর বাড়ির দেশ, এবং সেখানে তিনি আশ্রয় নিচ্ছেন। বলা হচ্ছে এটা হচ্ছে ওই প্রবলেমেটিক ইনহেরিটেন্স। এই ব্যাপারটার সঙ্গে আমাদের জীবনের কিছু কিছু ব্যাপারের হয়তো মিল পাওয়া যায় বা যাবে। এখানে হুমায়ুনের যেটা মিসফরচুনের মূল কারণ আমরা যেটা দেখছি, সেটা হচ্ছে মিলিটারি ইনসাইট বা সামরিক ক্ষেত্রে দূরদৃষ্টির অভাব, আর একটা হচ্ছে চরিত্রে দৃঢ়তা নেই, চরিত্র ঠিক দৃঢ়চেতা নয়, এটা হচ্ছে তার সমস্যা। এখানে দুটো জিনিসে রাইট দিয়েছি, একটা জিনিসে কাটা আছে। এখানে কি বলা হচ্ছে রাইট কিসে কিসে আছে? তিনি ভাইদের শত্রুতা দেখেও কখনো সেটাকে কাউন্টার অ্যাটাক করেন। এটা ভালো গুণ, যে ভাইরা ক্ষতি করার চেষ্টা করেছে, তিনি কখনো কাউন্টার অ্যাটাক বা প্রত্যাঘাত করেন, এটা গুণ হিসেবে ভালো। তারপরে কি, ভাইদের সম্পর্কে হুমায়ুনের একটা সিম্পাথি ছিল এবং বাবার সম্পর্কে তার শ্রদ্ধাবোধ ছিল। লেনপুল কি বলছেন? হিজ ফেলিওর ওয়াজ ইন নো স্মল মেজার ডিউ টু হিজ বিউটিফুল বাট আনওয়াইজ ক্লিমেন্সি। গুণ হিসেবে ভালো, কিন্তু বাস্তবে এফেক্ট খুব একটা ভালো হয়। তার যে অযৌক্তিক উদারতা, তার সঙ্গে অপাত্রে দয়া প্রদর্শন, এটা তার পক্ষে হার্মফুল হয়েছিল। লোক বুঝে ক্ষমা করতে হবে, এটা বলা হচ্ছে। এটা বাস্তব জীবনের পক্ষে মানে অনুসরণ করা উচিত। তাহলে ব্যাপারটা কি দাঁড়ানো? এখানে দেখো, হুমায়ুনের চরিত্রে কিছু ডিফেক্ট ছিল, তার মধ্যে একটা হচ্ছে দৃঢ়তার অভাব। এখানে দেখো যেটা বলা হচ্ছে, আমাদের কিছুটা সাবধানে থাকতে হয়, কারণ এখানে বলা হচ্ছে আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন। তাহলে হুমায়ুন ভাইদের উপকার করলো বাবার কথা শুনে, কিন্তু হুমায়ুনকে ডোবানোর জন্য ভাইরা উঠে পড়ে লেগেছিল। এখানে কিছু কিছু ভালো মহান লোকের কথা আমরা ফলো করি মাঝে মধ্যে। ডান দিকে কি আছে দেখো, বি গুড এনাফ টু ফরগিভ পিপল, লোককে ক্ষমা করা ভালো, এই পর্যন্ত। তারপরে কি বলা হচ্ছে, বাট ডোন্ট বি স্টুপিড এনাফ টু ট্রাস্ট দেম এগেন। লোককে ক্ষমা করা ভালো জিনিস, তুমি ক্ষমা করো, কিন্তু তাদের উপরে নির্ভর করতে যেও না। এটি কিন্তু খেয়াল রেখে জীবনে চলতে হবে, নয়তো বহু সমস্যা আছে। মানে এটা হুমায়ুনকে বিপদে ফেলেছিল, আমাদেরও এটা খেয়াল রাখতে হবে। আর একটা ব্যাপার আমাদের দেখতে হবে, হুমায়ুন পৈতৃক সূত্রে কিছু সমস্যা পেলেন আমরা দেখছি, কিন্তু পাশাপাশি এই কোশ্চেন আসবে যে হুমায়ুনের জায়গায় অন্য কোনো লোক হলে কিন্তু পরিস্থিতি ট্যাকেল করে নিত। এখন বেশিরভাগ ঐতিহাসিক যেমন ডক্টর শর্মা, শ্রীবাস্তব, লেনপুল, এরা কি বলছেন যে আকবরের মতো সম্রাট যদি থাকতেন তাহলে কিন্তু এ ধরনের সিচুয়েশন অনায়াসে ট্যাকেল করে নিতেন, কিন্তু সেই ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি সেটা হুমায়ুনের মধ্যে ছিল না। এরকম প্রচুর উদাহরণ আমরা জানি। এখানে কতগুলো উদাহরণ আমি রেখেছি দেখো। আব্রাহাম লিঙ্কন, একটা চালু তো কথাই আছে, ফ্রম লগ কেবিন টু হোয়াইট হাউস, এটা তার সম্পর্কে একটা চালু কথা, মানে কুঁড়ে ঘর থেকে তিনি হোয়াইট হাউস পর্যন্ত গিয়েছিলেন। মানে এই রকম লোক যদি হতো হুমায়ুনের জায়গায়, তাহলে কিন্তু ওই দুর্দশায় পড়তো না। কাজকর্ম পর্যালোচনা করলে দেখা যাবে। এই ছবিটা হচ্ছে হিটলারের, একটা সময় হোটেলে ওয়েটারের কাজ করেছিলেন, পরে রাষ্ট্রপ্রধান হয়েছেন। ছবিটা মুচির, কিন্তু অ্যাকচুয়াল ছবি নয়।
সোভিয়েত রাশিয়ার প্রধান স্ট্যালিন তিনি ছিলেন মুচির ছেলে, পৈতৃক সূত্রে কিছু পাননি। হুমায়ুন পৈতৃক সূত্রে পেয়েছিলেন, মানে বাবরের জয় করা এরিয়া, অক্ষ নদী থেকে ঘরঘরা নদী, হিমালয় থেকে গোয়ালিয়র পর্যন্ত যে ল্যান্ডেড এরিয়া, সেটা তিনি পেয়েছিলেন। কিন্তু এরা সেরকম কিছু পায়নি উত্তরাধিকার সূত্রে। ধীরুভাই আম্বানি, এটা তো আমরা মোটামুটি জানি, একটা সময় হোটেলে কাজ করেছিলেন, কিন্তু এখন মানে বড় সড়ো, এমনকি পৃথিবীর মধ্যে অন্যতম শিল্প প্রতিষ্ঠানের মানে পূর্বসূরি, মানে তৈরি করে দিয়ে গেছিলেন, বংশধররা এখনো চালিয়ে যাচ্ছে। এখন আমরা মনে করব এত বড় বড় উদাহরণ আমাদের কি দরকার, ওই কোথায় আব্রাহাম লিঙ্কন, কোথায় আমরা, কোথায় স্ট্যালিন আর কোথায় আমি, কোথায় আম্বানি আর কোথায় আমরা, এগুলো আমাদের মনে হবে। এখন ব্যাপার হচ্ছে অনেক কিছু জিনিস থাকে, ব্যবসা থাকে, কাজকর্ম থাকে, ছোট হিসেবে না দেখলে ভালো মতো দাঁড়িয়ে যাওয়া যায়। যেমন ধরো চায়ের ব্যবসা, এরকম বেশ কয়েকজনকে আমি দেখেছি রাত্রে মেল এক্সপ্রেস ট্রেনগুলোতে শুধু চা বিক্রি করে, দিনের বেলা কিছু করতে দেখা যাবে না, কিন্তু রীতিমতো ইনকাম করে এবং জীবনে ভালোভাবে দাঁড়িয়েছে। ঠিক জায়গায় যদি চায়ের দোকান হয়, ঠিক জায়গায় চাই, জায়গা না বাঁচতে পারলে ঠিক মতো চলবে, এরকম কিছু ব্যাপার কাজ করে ঠিক মতো পেশা গড়ে নেবার ক্ষেত্রে। তাহলে আর একটা ব্যাপার দেখো, এটা হচ্ছে রিয়েল এস্টেটের এজেন্টের কথা বলা হচ্ছে, মানে জমি বাড়ির ব্যবসা, এগুলো করে যার কিছু নেই, বহু লোক দেখবে অনেক উপরে উঠে গেছে। বা যে কোনো জেলাতে দেখবে যে কোর্ট এরিয়া আছে, পেটে সেরকম বিদ্যা না থাকলেও বা অল্প স্বল্প থাকলেও অনেকে বহু রকম ভাবে রোজগার করছে এবং জীবনে দাঁড়াচ্ছে। সুযোগ আছে, বেশি উদাহরণ দিচ্ছি না, বাঁকুড়া কোর্ট এরিয়াতেই কয়েকটা ঠেলা গাড়ি আছে, তার মধ্যে একটা তো আমি প্রায় খেয়াল করি বারবার দাঁড়িয়ে, যে যখনই 4:30 হয় গাড়ি গুটিয়ে দেয়, আর একটা চকচকে নতুন 4 হুইলারে যা বিক্রি বাটা হয়নি সেগুলোকে পেছনের ডিকিতে ঢুকিয়ে নিয়ে ঘর যায়। তাহলে সেলটা কিরকম তুমি চিন্তা করো। এরকম লোক আছে, মানে উদ্যম থাকলে অনেক কিছু করা সম্ভব, এটা নিজেদের মাথায় রাখতে হবে। কিন্তু আমরা ইতিহাসে এরকম আরো উদাহরণ পাবো যে কিছুই ছিল না অথচ অনেক কিছু করেছে। কুতুবউদ্দিন আইবক প্রথম জীবনে দাস, তারপরে সুলতানি সিংহাসনে বসে গেছে। বাবর সমরখান থেকে বারবার তাড়া খেয়েছে, ভারতে এসে ভালো এরিয়া দখল করেছে। শের খাঁ শতমাইর চক্রান্তে ঘরছাড়া হয়েছে, পরে হুমায়ুনকেই দুর্ভাগ্যের কবলে ফেলেছে। এরকম উদাহরণ আছে। তো এগুলো থেকে আমাদের বুঝে নিতে হবে যে সুযোগ কে কখন দেবে তার ভরসায় বসে থাকলে হবে না, সুযোগকে নিজেকে কিন্তু তৈরি করতে হবে। এইখানে কিন্তু হুমায়ুনের ঘাটতি আছে, এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। মানে সাফল্য নিজে হাতে এসে ধরা দেবে সব সময়, এটা ভাবার কারণ নেই। সুযোগ কিন্তু নিজেকে তৈরি করতে হবে, সুযোগ খুঁজতে হবে, সুযোগ তৈরি করা। চুপচাপ বসে থাকলে কেউ হাতে তুলে দেবে না। হুমায়ুনের এই ধরনের গন্ডগোলের দিক কি কি ছিল সেগুলো দেখি আমরা। প্রথম 10 বছর 1530 থেকে 40 সিংহাসনে ছিল। প্রথম 10 বছর রাজকোষে যাতে অর্থ আমদানি হয় তার উদ্যোগ কিন্তু নেয়নি, তার বদলে যাতে বেশি খরচা হবে যুদ্ধনীতি নিয়েছিল। পরিণতি হচ্ছে রাজকোষ ফাঁকা, সেটা ছবিটা দেখে আমরা গেস করতে পারছি। তারপরে কি, হুমায়ুনের স্বভাবের আর একটা দোষ ছিল, একটা কাজ ঠিক মতো কমপ্লিট না করেই অন্য কাজে হাত দিয়ে দেওয়া বা সরে যাওয়া। দাদরা বা দাউরার যুদ্ধে তিনি সাফল্য পেয়েছিলেন মাহমুদ লোদির বিরুদ্ধে 1532 খ্রিস্টাব্দে। তারপরেই তিনি শের খাঁকে চুনার দুর্গে অবরোধ করেন। তখন তার ক্ষমতা ছিল শের খাঁকে গোড়াতেই ধ্বংস করে দেবার, কিন্তু তিনি শের খাঁর মৌখিক বশ্যতাপে তাকে ছেড়ে দিয়ে চলে যান। এটা হচ্ছে ঠিক সময় ঠিক কাজটা করলো না। জীবনের প্রথম দিকে হুমায়ুনের যথেষ্ট ক্ষমতা ছিল শের খাঁকে পুরো খতম করে দেবার, তখন শের খাঁর ক্ষমতা সেভাবে বাড়েনি। প্রথমবার তাকে অবরোধ করেও মৌখিক বশ্যতার বিনিময়ে যে ছেড়ে দিয়ে চলে গেল হুমায়ুন, ভবিষ্যতে এই ক্ষতি আর হুমায়ুন কিন্তু পূরণ করতে পারেননি। এটা হচ্ছে হুমায়ুনের চরিত্রের একটা ত্রুটি, যে একটা কাজকে পুরো ক্লিয়ার না করে অন্যদিকে চলে যাচ্ছে। রাজনৈতিক দূরদর্শীর অভাব তার যথেষ্ট ছিল। তিনি গুজরাটে বাহাদুর শাহর বিরুদ্ধে অভিযানে অনেকগুলো এই ধরনের ভুল করেছেন। সে সময় চিতোরের সঙ্গে গুজরাটের বাহাদুর শাহ লড়াই চলছিল।
কিন্তু চিতোরের সঙ্গে বন্ধুত্ব করে হুমায়ুন ওই শের খাঁ এবং গুজরাটের বাহাদুর শাহকে দমনের সুযোগটা নেননি। চিতোরের রানা বিক্রমাদিত্যের মা কর্ণবতী তিনি হুমায়ুনের সাহায্য চেয়েছিলেন গুজরাটের বাহাদুর শাহর বিরুদ্ধে। হুমায়ুন চিতোরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে রাজি ছিলেন না, সুযোগটা তিনি নেননি। তারপরে কি সামান্য সাফল্য এলেই তিনি বিলাসিতায় গা ভাসিয়ে দিতেন, এটা তার স্বভাবের আর একটা দিক। এখানে যে ছবিটা আছে মিনিয়েচার পেন্টিং, তাতে যেটা দেখা যাচ্ছে, এখানে সেনাপতিরা একটা কাটা মুন্ডু এনে হুমায়ুনের হাতে দিচ্ছে, মানে বাহাদুর শাহর কোনো সেনাপতির মুন্ডু কেটে তার হাতে দেওয়া হচ্ছে। তিনি যুদ্ধে বাহাদুর শাহর বিরুদ্ধে সাফল্য পাচ্ছেন, কিন্তু সাফল্যটাকে মজবুত না করে তিনি মান্ডুতে বিলাসিতায় সময়টা নষ্ট করছেন। মানে তিনি খুব কম সময়ের জন্য বিরাট বীরত্ব দেখাতে পারতেন, কিন্তু সেটাকে তিনি দীর্ঘদিন ধরে রাখতে পারতেন না। সামান্য সাফল্য পেলেই তিনি বিলাসিতায় গা ঢেলে দিতেন। এটা ছিল তার স্বভাবের একটা গুরুত্বপূর্ণ দোষ। মানে কম সময় একদম বিরাট বিক্রম, সেটা বেশি দিন ধরে রাখতে পারে না। এটা হচ্ছে গন্ডগোল হুমায়ুনের ক্ষেত্রে। এটা আমাদের সেই পরিচিত গল্প, শত্রুকে নিচু চোখে দেখা, ছোট দেখা। এটা হচ্ছে হুমায়ুনের একটা দোষ স্বভাবের। এটা তো আমাদের পরিচিত গল্প, গল্পটা বেশি বলে লাভ নেই। যে কচ্ছপ আর খরগোশের দৌড়, খরগোশ মনে করছে ও আর কতক্ষণে অনেকক্ষণ নেবে যেতে, আমি চলে যাব অনায়াসে, একটু ঘুমিয়ে নি। ঘুমোতে শুরু করলো আর কচ্ছপ এগিয়ে চলে গেল। এটা আমাদের পরিচিত এই ব্যাপারটা। মানে সুযোগ বারবার আসবে না, কিন্তু শত্রুকে ছোট দেখা হচ্ছে হুমায়ুনের স্বভাব। পরে তিনি যখন চেষ্টা করছেন ক্ষতিটা রিকভার করার, তখন কিন্তু শত চেষ্টা করেও সেই দরজা আর খুলছেন। মানে ঠিক কাজটা যদি ঠিক সময়ে না করা যায়, আর শত্রুকে যদি ছোট চোখে নিচু চোখে দেখা হয়, ছোট ভাবা হয়, তাহলে দেখা যাচ্ছে সে সময়টাকে ইউটিলাইজ করে নিচ্ছে, কিন্তু পরে সচেতন হয় সেই ক্ষতি আর রিকভার করা যাচ্ছে না। এটা আমাদের জীবনে ঘটে। মাধ্যমিকে ভালো নাম্বার, এইচএসে খাটলো না, এইচএসে খাটলো, অনার্সে খাটলো না, ভবিষ্যতের রাস্তাগুলো বন্ধ। তারপরে ব্যাপারটা কি, গুজরাটের একটা বড় অংশ বাহাদুর শাহ আবার দখল করে নেয়। মানে সামান্য সাফল্যের পরে কয়েকটা যুদ্ধে জিতেই হুমায়ুন বিলাসিতায় গা ভাসিয়ে দেন। মানে মদের নেশা, আফিমের নেশা এবং মেয়ে নিয়ে হারেমে সময় কাটানো, এগুলো ছিল তার চরিত্রের দোষ। এবং সেই করতে গিয়ে দেখা যাচ্ছে সাফল্যটা কিন্তু হাতে থাকছে না। যে কারণে ঐতিহাসিক লেন পুল কি বলছেন দেখো, মালওয়া and Gujarat, two provinces equal in area to all the rest of Humayun's kingdom, had fallen like ripe fruits into his hands. Never was conquest so easy, never too was conquest more recklessly squandered away. এত সহজে কোনো বিজয় সম্ভব হয় না সচরাচর। হুমায়ুনের হাতে ওইভাবেই তার গোটা এলাকার প্রায় সমতুল্য এরিয়া এসেছিল। এত সহজে কোনো জয়লাভ দেখা যায় না, আবার এত সহজে হাতছাড়া হতেও দেখা যায় না। এটা কিন্তু ঘটছে, সতর্ক হচ্ছে না, সামান্য সাফল্যের পরেই বিলাসিতায় গা ভাসিয়ে দেওয়ার এটা কিন্তু ফল। এই ব্যাপারটাই একবার আমরা দেখি লেন পুল কি বলছেন। He was incapable of sustained effort and after a moment of triumph would busy himself in his harem and dream away the precious hours in the opium eater's paradise whilst his enemies were thundering at the gate. যখন শত্রুরা আবার ফিরে এসে দুয়ারে কড়া নাড়ত, তখন লেনপুল কি বলছেন, হুমায়ুন মূল্যবান সময়কে নষ্ট করে দিতেন ওই আফিমের নেশায় বা স্বপ্নে বিভোর হয়ে, আর শত্রুরা তার সুযোগ বারবার নিয়ে নিয়েছে। যে কারণে মালব এবং গুজরাট আবার দখলে এসেও তার হাতছাড়া হয়ে যায়। তাই সাস্টেন্ড এফোর্টটা কিন্তু দরকার। এখানে আমাদের যেটা দেখার বিষয়, ইতিহাস আমাদের বহু ব্যাপারে সতর্ক করে। এই ব্যাপারটা হচ্ছে পাওয়ার চেয়েও ধরে রাখার ক্ষমতাটা কিন্তু চ্যালেঞ্জিং। মানে হঠাৎ করে আমরা কিছু পেয়ে গেলাম, হালকা ছেড়ে দিলেই তা হাতছাড়া হয়ে যায়। তাই ব্যাপারটা সম্পর্কে সিরিয়াসনেস কিন্তু জীবনে দরকার আছে, এটা খেয়াল রেখে কাজ করতে হচ্ছে আমাদের। রাজনৈতিক দূরদৃষ্টির
অভাব তো ছিলই, আমরা বারবার দেখছি। মালব গুজরাট হাতছাড়া হলো, সেই সময় হুমায়ুন খবর পাচ্ছেন। কি খবর পাচ্ছেন? শের খাঁ বাংলার বিহারে আবার ক্ষমতা বাড়াচ্ছেন। এখানে বলা হচ্ছে সেন্স অফ রিজনিংটা কম ছিল হুমায়ুনের মধ্যে। তিনি দূরদৃষ্টির অভাবে ধরতে পারেননি যে বাহাদুর শাহ আর শের খাঁর মধ্যে কোনো সম্পর্ক আছে। তিনি এক এক করে তাদের ধরার বা দমন করার চেষ্টা করেছেন, আর সফল কিন্তু সেভাবে হননি। মানে এখানে দূরদৃষ্টির অভাব যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বাহাদুর শাহ আর শের খাঁর মধ্যে যোগাযোগ তিনি ধরতে পারেননি। বাহাদুর শাহ আফগান, শের খাঁ আফগান। মুঘলদের ক্ষমতা দখলের আগে ছিল আফগান, আফগানরা ভারতে ক্ষমতায় ছিল। হুমায়ুনকে দুর্ভাগ্যের মধ্যে ঠেলে দিয়ে আফগানরাই ক্ষমতা আবার দখল করে নিচ্ছে। দুই আফগান বাহাদুর শাহ এবং শের খাঁর মধ্যে যোগাযোগ কিন্তু হুমায়ুন ধরতে পারেননি। এইখানে ব্যাপারটা বুঝতে হবে, ম্যাপ লাগবে আমাদের। ম্যাপটা দেখো, গুজরাট, মালব এগুলো আছে ম্যাপের বাঁ দিকে, মানে পশ্চিম দিক। আর বাংলা বিহার শের খাঁর এরিয়া এটা আছে ডান দিকে বা পূর্ব দিকে। গুজরাট মালব এগুলো ভারতের পশ্চিম দিকে পড়ছে, আর পূর্ব দিকে পড়ছে বাংলা বিহার এই জায়গাগুলো। গুজরাট মালব এই জায়গায় বাহাদুর শাহ আছেন, আর বাংলা বিহার এরিয়া হচ্ছে পূর্ব দিকে। এখন ব্যাপারটা এরকম ছিল, যখনই শের খাঁ ক্ষমতা বাড়াতে চেষ্টা করতেন তখন হুমায়ুন শের খাঁর দিকে যেতেন, আর তখনই গুজরাটে বাহাদুর শাহ গন্ডগোল পাকাতে চেষ্টা করতেন বা দিল্লির দিকে এগোতে চেষ্টা করতেন। তখন হুমায়ুন আবার শের খাঁকে ছেড়ে দিয়ে বাহাদুর শাহর দিকে ছুটতেন। ঘরে দুটো ইঁদুর ঢুকেছে, এখন একজন একটা কঞ্চি হাতে বলছে ইঁদুর দুটোকে মারবো। ঘরে যদি কোথাও ফুটো থাকে, দুটো ইঁদুরকে মারা যাবে, একটা ইঁদুর ঠিক পালাবে। তো এটা সেই ধরনের ব্যাপার, পুরোপুরি তাই। মানে যখনই গুজরাট মালবের দিকে হুমায়ুন গেছেন তখনই শের খাঁ পূর্ব দিকে গন্ডগোল শুরু করেছেন, আর হুমায়ুন বাহাদুর শাহকে ছেড়ে দিয়ে শের খাঁর দিকে, একবার শের খাঁকে ছেড়ে দিয়ে বাহাদুর শাহর দিকে। এটা আলাউদ্দিন খলজির মতো লোক সুলতানি আমলে কি করেছে? ইকতাদারদের কাজে লাগিয়েছে, সেনাপতিদের কাজে লাগিয়েছে, নিজে সব জায়গায় যায়নি। হুমায়ুনের সেই কমন সেন্স টুকুও যেন নেই আমরা দেখছি, যার পরিণতি হচ্ছে দুর্ভাগ্যের কবলে পড়ে যাওয়া। এখানে আরেকটা ব্যাপার, শের খাঁর দিকে হুমায়ুন এলো, বাংলা বিহারে ক্ষমতা বাড়াচ্ছে বুঝতে পেরে বাহাদুর শাহকে ছেড়ে। কি হলো? হুমায়ুন ডিসিশন নিতে দেরি করছে, ঠিক করতে পারছে না যে প্রথমে বাংলা জয় করবেন, না তিনি চুনারে বিহারে আগে শের খাঁকে দমন করবেন। বাংলা বিহারে ক্ষমতা বাড়াতে আসছেন হুমায়ুন, তিনি সিদ্ধান্ত নিতে লেট করছেন। মোটামুটি সময়টা 8 মাস, এই জন্য তিনি নষ্ট করছেন গৌড় বা বাংলায় অভিযান করতে। মানে শের খাঁকে জব্দ করতে তিনি আসছেন, কিন্তু তিনি বুঝতে পারছেন না যে প্রথমে বাংলায় ঢুকবেন না বিহারে চুনারে যাবেন। এই সিদ্ধান্ত নিতে তিনি 8 মাস নষ্ট করলেন। এতে কি হলো? বিহারে শের খাঁ তাকে কোনো বাধা দিলেন না, চুপচাপ বাংলায় চলে এলেন, গৌড়ে দখল করলেন গৌড়। এখন হুমায়ুন লেটে ঢুকলো চুনারে, দেখলো শের খাঁ নেই, হুমায়ুন মনে করলো আমার ভয় পালিয়েছে। তারপরে হুমায়ুন এলো গৌড়ে, গৌড়ে এসে দেখছে শের খাঁ নেই, হুমায়ুন মনে করলো আমার ভয় পালিয়েছে। হুমায়ুন আবার ওখানে মদ আফিম এসব শুরু করে দিল, আর শের খাঁ কি করলো? বাংলা ছেড়ে বেরিয়ে গেল। ঘুর রাস্তায় এসে চুনার দুর্গ, কনৌজ, কারা, বেনারস বড় এলাকা আটকে দিল, দখল করে নিল। ম্যাপ দেখো, পরের ম্যাপ দেখো, আগ্রা, কনৌজ, চুনার, চৌসা, এই টোটাল জায়গাগুলো বাংলা ছেড়ে বেরিয়ে এসে দখল করে দিল শের খাঁ। দিয়ে হুমায়ুনের দিল্লি ফেরার রাস্তা ব্লক হয়ে গেল। এরপর কি হলো? পরপর দুটো যুদ্ধে শের খাঁর কাছে হুমায়ুন হেরে গেলেন, চৌসার যুদ্ধে আর কনৌজের যুদ্ধে, 1539 আর 1540 খ্রিস্টাব্দ। তাহলে এটা হচ্ছে দুজনের মধ্যে যোগাযোগ বুঝতে না পারা, ঠিক সময়ে ঠিক ডিসিশন নিতে না পারা, নিজের ইগো প্রবলেম, শত্রুকে ছোট মনে করা, এগুলো হচ্ছে সমস্যার উৎস। এখানে আমাদের যেটা শিখতে হচ্ছে ব্যাপারটা এখান থেকে, যে কারেক্ট ডিসিশন
সেটা যদি পরে নেওয়া হয় সেটা ভুল। ডিসিশন নিতে হলে ঠিক সময় নিতে হবে, সময় পেরিয়ে গেলে ঠিক ডিসিশনও ভুল হয়ে যেতে পারে। তাই যে সময় যে কাজ করতে হবে সেটা কিন্তু সেই টাইমে সেরে ফেলতে হবে। মিলিটারি ইনসাইট বা এফিসিয়েন্সি হুমায়ুনের ছিল না তেমন, সেটা আমরা আগে একবার দেখলাম, যেখানে ভাইদের হাতে আর্মির রিক্রুটমেন্টের জায়গাগুলো চলে যাচ্ছে, এখানে আবার ওই ব্যাপারটাই আসছে। মিলিটারি স্কিল বা লিডারশিপ না থাকার কারণে তিনি চৌসার যুদ্ধে হারার পরেও কনৌজের যুদ্ধে সেনাদের এক জায়গায় জমা করতে ঠিক মতো পারেননি। এখানে জাগিরদারদের উপর তিনি নির্ভর করতে পারতেন, কিন্তু দেখা যাচ্ছে জাগিরদার যে আনুগত্য বাবর পেয়েছিলেন বা পরে হুমায়ুনের শত্রু শের খাঁ পেয়েছেন, সেই আনুগত্য কিন্তু হুমায়ুন পাননি। এখানে পার্সোনালিটিতে তার কিছু ত্রুটি ছিলই। মানে যে আনুগত্য জাগিরদারদের, মুঘল জাগিরদারদের আনুগত্য পেয়ে যাচ্ছে শত্রু, আর তিনি নিজে সম্রাট হয়ে পাচ্ছেন না, এখানে কিন্তু পার্সোনালিটির অভাব আছে বলে মনে করা হচ্ছে। বইগুলো পড়লে এটাই আমরা দেখছি। আবার কি 1540 খ্রিস্টাব্দে কনৌজে তিনি নিচু জমিতে ছাউনি ফেলছেন আর 2 মাস চুপচাপ বসে থাকছেন। শের খাঁ হঠাৎ ওপর থেকে, যে কারণে উপরে নামের সঙ্গে একটু ব্যালেন্স করে আমি বাঘের ছবিটাই রেখেছি, শের খাঁ উঁচু জায়গার থেকে হঠাৎ করে গোলন্দাজি সেনার সাহায্যে আক্রমণ চালিয়ে তাকে হারিয়ে দিচ্ছেন। অনায়াসে সেটা সম্ভব হচ্ছে, হুমায়ুনের সামরিক দক্ষতা ছিল না বলে। এরপরে তিনি ভাইদের কাছে হাত পাততে গেলেন, ভাইরা হাত উল্টে দিল, তখন তিনি ভারত ছেড়ে চলে যাচ্ছেন পারস্যের দিকে। মানে তার দুর্ভাগ্যের কাল পুরোপুরি শুরু হয়ে গেছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আবার আফগান শাসন ভারতে ফিরে আসছে, শের খাঁ শের শাহ হিসাবে সিংহাসনে বসে পড়ছেন। তবে এখানে কিন্তু আমার যেটা মনে হচ্ছে, দুর্ভাগ্যের জন্য হুমায়ুন দায়ী ছিলেন এটা আমরা বহুবার দেখছি, কিন্তু উল্টো দিকে আমরা যদি একটু শের শাহের উপরে পড়াশোনা করি, তাহলে অনেক কিছু যুক্তি কিন্তু পাওয়া যাবে যে শের শাহ বা শের খাঁ কিন্তু হুমায়ুনের দুর্ভাগ্যের জন্য অনেকটাই দায়ী ছিলেন। মানে শের শাহ যদি বেশি দিন বেঁচে থাকতেন, হুমায়ুন হয়তো সিংহাসনটা উদ্ধার করতে পারতেন না। তাই হুমায়ুনের দুর্ভাগ্যের পুরো দায় হুমায়ুনের ঘাড়ে চাপানো কিন্তু যাবে না। শের খাঁর একটা ভূমিকা কিন্তু আছে, বা শের শাহের একটা বড় ভূমিকা আছে। শের শাহের বিভিন্ন যে অ্যাচিভমেন্ট, বিভিন্ন ক্ষেত্রে এফিসিয়েন্সি, সেগুলোও কিন্তু আমরা আলাদাভাবে উল্লেখ করতে পারবো। এটা খেয়াল রেখে পড়াশোনা করবে। আর একটা ব্যাপার, যেটা দড়ি টানাটানির ব্যাপার আছে, বেশিরভাগ ঐতিহাসিক যেটা বলছেন যে বিভিন্ন কারণ আছে, কিন্তু একটা মূল কারণ দুর্ভাগ্যের ক্ষেত্রে হুমায়ুনের, কিন্তু হুমায়ুন নিজেই ছিলেন। তিনি চরিত্রের যে সমস্ত ত্রুটি ছিল বা স্বভাবের, সেগুলো কিন্তু দূর করতে পারেননি, এবং তা দিয়ে বাবরের আমলে ত্রুটিগুলো দূর করা যায়নি, বরং সেগুলো বেড়েছিল, এবং সে কারণে তাকে ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল সাময়িকভাবে। আর একটা ব্যাপার, হুমায়ুনকে কিন্তু টোটালি ব্যর্থ লোক বলা যাবে না। হুমায়ুনের মানে পুরোটাই নেগেটিভ পার্সপেক্টিভে দেখা যাবে না, কেননা শের শাহের কথা আমাদের মাথায় রাখতে হবে, বাহাদুর শাহর কথা মাথায় রাখতে হবে। আকবরের মতো সম্রাট হলেও শের শাহ বেঁচে থাকলে আকবরের মুখোমুখি হলে কি ঘটতো, সেসব কিন্তু বলা মুশকিল আছে। তাই ওই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। শের শাহ মারা যাবার পর তার দুর্বল উত্তরাধিকারীদের আমলে হুমায়ুনের পক্ষে আবার ক্ষমতা উদ্ধার করা সম্ভব হয়েছিল 1555 খ্রিস্টাব্দে। তিনি আবার দিল্লি, আগ্রা এগুলো উদ্ধার করতে পেরেছিলেন। এখন এটা আমরা দেখলাম। এখানে একটা ব্যাপার কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ডিবেট নজরে আসে। একটা হচ্ছে তোমার ওই শিক্ষা ব্যবস্থা নিয়ে তুমি বিভিন্ন জনকে জিজ্ঞাসা করো, কেউই তোমাকে ভালো রিপোর্ট দেবে না, সেটা যে কোনো সময় সম্পর্কে। তুমি যদি কেন্দ্রীয় সরকারের কাউকে জিজ্ঞাসা করো যে শিক্ষার অবস্থা খারাপ হচ্ছে কেন, রাজ্য সরকারের ঘাড়ে দায় ঠেলবে। রাজ্য সরকারের কাউকে যদি জিজ্ঞাসা করো এরকম দুরবস্থা কেন, কেন্দ্রকে হয়তো দায়ী করবে। তুমি যদি ইউনিভার্সিটির কোনো টিচারকে জিজ্ঞাসা করো শিক্ষার এই অবস্থা কেন, বলবে কলেজের টিচাররা পড়ায় না বলে এই অবস্থা। কলেজের টিচারকে জিজ্ঞাসা করো, বলবে স্কুল লেভেল থেকে আমরা এমন স্টুডেন্ট পাই
তাদের পড়িয়েও লাভ হচ্ছে না। হাই স্কুলের টিচারকে জিজ্ঞাসা করো, বলে প্রাইমারি টিচাররা তো কিছুই পড়ায় না, শুধু খিচুড়ির তদারকি করে আর হয়তো ভোটের কাজ বা ওইসব করে। মোট কথা ব্যাপারটা হচ্ছে প্রত্যেকেই প্রত্যেকের ঘাড়ে দায় ঠেলে দেয়। আর আমরা যদি দেখি, এটা আমরা সিদ্ধান্ত নিতে পারি যে দায়িত্ব সবারই আছে, কেউ এড়াতে পারে না। কারুর দায়িত্ব বেশি, কারুর দায়িত্ব কম। তাই বাবরের হয়তো কিছু দায়িত্ব ছিল, হুমায়ুনেরও দায়িত্ব ছিল, বড় আকারে দায়িত্ব ছিল, আর শের শাহের একটা ভূমিকা তো ছিলই। সব মিলিয়ে আমাদের সিদ্ধান্ত, এটা আমাদের খেয়াল রাখতে হচ্ছে। এখানে আমি দুটো বিষয় মনে হলো যে হুমায়ুনের জীবন থেকে আমাদের কি কি শেখা দরকার, বা সেটা তো আমরা দেখলাম। এখন কিছু এর সাপোর্টে বক্তব্য আছে, যেমন ধরো রুজভেল্টের একটা বক্তব্য পেলাম এক জায়গায়। এখানে কি বলছে দেখো, যে ব্যক্তি ইতিহাস সম্পর্কে যত বেশি জানে, সে ভবিষ্যতের জন্য তত বেশি প্রস্তুত। তো এটা আমরা অস্বীকার করতে পারি না যে বিভিন্ন অভিজ্ঞতা আমরা পাই ইতিহাস পড়ে বা ইতিহাস বই পড়ে, কিন্তু আবার কাউন্টার আর্গুমেন্ট আছে। এটাই কি বলা হচ্ছে, দেখো মানুষ ইতিহাস থেকে তেমন কোনো শিক্ষা গ্রহণ করে না, আর এইটাই হলো ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। মানে জেনেও মানুষ জানতে চায় না বা বুঝতে চায় না, এই ব্যাপারটা কিন্তু আছে। মানে ইচ্ছা থাকলে শিখলে শেখা যাবে, ইচ্ছা না থাকলে জেনে বুঝেও যদি মানে ভুলগুলো করা হয় জীবনে, তাহলে নিজেকেই ঠকতে হবে। তাই ইতিহাস আমরা পড়ছিও, কিন্তু সব জায়গায় আমরা নিজেদের ঠিক জায়গায় চালাতে পারছি না। এই সমস্যা ছিল, আছে এবং থাকবে। মানে আর্গুমেন্ট এবং কাউন্টার আর্গুমেন্ট এগুলো কিন্তু আছে।